থেকে নেমে জাঙ্কুকের ঘর পার হয়ে যাবার সময় দেখলো ওর ঘরের দরজা ভেরানো, আলো জ্বলছে। পুরো কুচকে গেল, এত রাত অব্দি আলো জ্বলছে আবার ঘর খোলা কেন? বিষয়টা দেখতে এগিয়ে গেল। উকি দিয়ে দেখলো ঘরে বাকিরা কেউ নেই, শুধু তে ঘুমাচ্ছে। সব কোথায় গেছে? জিমি লিসা তো থাকার কথা তের সাথে। তারপর একটা উকি দিল, না নেই। জাঙ্কুক ভিতরে ঢুকলো। এসেছে যখন তের অবস্থা দেখে যাওয়া যাক। শব্দহীন পায়ে তের সেখানে গিয়ে দাঁড়ালো, দৃষ্টি দিল তের উপর। মুখটা শুকিয়ে গেছে। মনে মনে একটা কথা ভাবলো সে, এতটা রাগ উঠিয়ে এমনটা না করলেও পারতো। এবারের মতো না হয় একটু ছাড় দিত। মজা করেছে। যদিও বনোয়ার ভর্তা খেয়ে তার খুব কষ্ট হচ্ছিল, রাগটা এই জন্য আরো উঠেছিল। শুধু নিম পাতা হলে মেনে নিত। যাই হোক, তবুও রাগটা একটু কন্ট্রোল করা উচিত ছিল। ডোজটা একটু বেশি হয়ে গিয়েছে। দীর্ঘ শ্বাস নিয়ে সে সেখানে শব্দহীন ভাবে বসলো। কপালে আলতো হাত রেখে দেখলো জল হালকা আছে এখনো। সে বুঝলো কেউ তার মাথায় হাত রেখেছে এবং পাশে বসা। কিন্তু কড়া ডোজের ঔষধে সে চোখ খুলে তাকাতে পারলো না। চোখ জোড়া যেন চাইছে না মেলতে, কিন্তু শরীরের স্মেলে বুঝলো এটা তার ভাষায় বলা বনোর। বুঝে নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করলো। জাঙ্কুক কি তা বুঝলো বোধ হয়। সে একটু অবাক হলো, তবে বেশি একটা পাতা দিল না। এবার মাথা নিচে চেক করার চেষ্টা করলো, তবে বেশি কিছু বুঝলো না। শুধু ফোলাটাই চোখে পড়লো, অনেকটাই ফুলে আছে। জ্বরটা মূলত এটার জন্য যাচ্ছে না সহজে। তার শরীরের ব্যথাটা আরেকটু টেনে ঠিক করে দিল। এরপর উঠে যেতে নিয়েও আবার ফিরে তাকালো। কি হলো কে জানে। এর মাথায় দুবার হাত বুলিয়ে দিল। সেই হাতটা পুরোটা স্নেহ মাখা ছিল, যে স্নেহ আজ পর্যন্ত দেখায়নি। আজ এমনটা মন চাইলো কেন কে জানে। জাঙ্কুক আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে এলো। বেরিয়ে পিছন থেকে ডাক পড়লো, মায়ের কণ্ঠ। ঘুরে তাকালো, দেখলো তার মায়ের বিস্মিত নজর। আম্মু, তুমি এত রাত অব্দি জেগে ঘুমাওনি? আমি পানিতে বেরিয়েছিলাম, তারপর উপরে দেখলাম যে ঘরে আলো জ্বলছে আর ঘর খোলা। ভাবলাম মেয়েটার কোনো অসুবিধা হলো কিনা দেখে আসি, আর শরীরের হালচালও দেখে আসি। তো তুই এখানে কি করছিস? তোর ঘরে কি করছিলি? ওখানে তো আরো অনেক মেয়ে আছে জানিস না, কেন ঢুকেছিলি? লিসারা কেউ নেই ঘরে, আর তুমি যে কারণে এসেছো সে কারণে আমিও ঢুকেছিলাম। হ্যাঁ আম্মু, বলছি তো ওর ঘর খোলা আলো দেখে উকি দিয়ে কাউকে না পেয়ে ঢুকেছি। আম্মু, তুমি তোমার ছেলেকে অবিশ্বাস করছো? না, আমি আমার ছেলেকে চিনি। আমার ছেলে সোনার খনি। তার দ্বারাই ভুল কাজ কখনো হবে না। সে মেয়েদের অসম্মান করতে পারবে না। তবে আমার ছেলে সব অসম্মান একটা মেয়েতে গিয়ে আটকে যায়, আর সেটা তারই বলতে। এমনকি তাকে বোন বলে মানেও না। আর আজকে না তার অসুস্থতার হালচাল দেখতে গিয়েছিল। আশ্চর্য। মিসেস জিনের ব্যঙ্গ করা জাঙ্কুক বুঝলো। জাঙ্কুক নিজেকে লুকানোর চেষ্টা করলো, কিন্তু সক্ষম হচ্ছে না। সত্যি একটা মেয়েকে সে মানতে পারে না। কেন পারে না সেটার উত্তর তার কাছে নেই। শুধু জানে যেটা ছোটবেলা থেকে করে আসছে সেটা এখন অব্দি রয়ে গেছে, যা অভ্যাস স্বভাবে পরিণত হয়েছে। আম্মু, তেমন কিছু না, ছাড়ো তো। যাও, তুমি ঘুমোতে যাও। তোর গায়ে এখন একটু জ্বর আছে, মেবি মাথা ব্যথার জন্য। বলে মিসেস জিনকে কিছু বলতে না দিয়ে সে চলে গেল। মিসেস জিন ছেলে যাবার পানে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেললেন। একটা কথাই আওড়ালেন, কে বলবে এই ছেলের বোনের প্রতি দরদ নেই? আজ কায়া জিনের বউ ভাত। ভোর থেকে উঠে সকলে কাজে লেগে পড়েছে। রান্না বান্নার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আত্মীয় স্বজনে উঠে সাহায্য করছে, কেউ কেউ নিজেদের কাজে ব্যস্ত। 9টার সময় তে উঠে ফ্রেশ হলো। লিসা জিমি সাহায্য করলো। শরীর অতি দুর্বল, তার মাথা ঝিমঝিম করছে। জ্বরের জন্য মাথাটা ভারী হয়ে আছে, মনে হচ্ছে কখন যেন পড়ে যাবে। তার উপর মাথায় আঘাতটা অতিরিক্ত ব্যথা। ঔষধ নিয়েও মনে হচ্ছে একচুলো কমেনি। সে সময় মিসেস জিসু এলেন। মেয়েকে দেখে বুকটা মুছে উঠলো। কাছে গিয়ে শরীরের উত্তাপ মেপে বললেন, জ্বরটা ছুটে গেছে, দেখি মাথাটা। বলে মাথা চেক করলো। ফুলে আছে, সাথে রক্ত জমাট বেঁধে আছে। চল নিচে, কিছু খেয়ে ওষুধ খাবি। হঠাৎ এমন জ্বর বাঁধলে কি সেটাই বুঝে আসছে না আমার। আর পড়লি কি করে তুই? আল্লাহর শুকরিয়া, মাথাটা ফেটে যায়নি। কি অবস্থা হয়েছে দেখেছিস? পরে লিসা না বললে তো জানতামই না। মায়ের কথা শুনে গতকালের কথা মনে উঠে গেল। ভিতর থেকে বিষে উঠলো মন। ও শাস্তি তো পাবে। ভাবনার মাঝে মিসেস জিসু আবার তাড়া দিলেন। দুর্বল পায়ে মায়ের সাথে চলতে লাগলো। নিচে গিয়ে দেখলো সকলে ব্যস্ত পায়ে কাজ সারছে। সকলে উঠে পড়েছে। একে একে সকলকে নজর এলো। জাঙ্কুকের দিকে নজর যেতে চোখ মুখ কঠিন করে ঘুরিয়ে নিল। জাঙ্কুকটা দেখলো সেতে পাত্তা না দেওয়াটা সে নিজেও পাত্তা দিল না। বসার ঘরে থাকা সকলে একে একে তার
হালচাল জিজ্ঞেস করলো, মাথার অবস্থা জিজ্ঞেস করলো। আর লিসা জানানোর পর ডক্টর এনে মাথা দেখিয়েছিল তে। ডক্টর জানিয়েছে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে তবু একবার যেন সিটি স্ক্যান করে আসে, তাহলে নিশ্চিত থাকা যাবে। এরপর মিসেস জিসু খাবার এনে খাইয়ে দিয়ে গেল সোফায় বসে। বিকেল 5:30। জেনির পরিবার ও আত্মীয় স্বজন চলে এসেছে তাদের বাড়ি থেকে। এসে সবার সাথে কথা টথা বলে খাওয়া দাওয়ার পর্ব সেরে এখন জিরিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর মেয়ে এবং মেয়ে জামাই নিয়ে রওনা হবে। জেনিদের সাথে সোহেলও চলে যাওয়ার জন্য তোড়জোড় বাঁধিয়েছে। মিসেসও চলে করে বলেও আটকাতে পারছেন না। সোহেল চলে গেলে এখানে একা জ্যাকসন থাকতে পারবে না। জ্যাকসনও বলল আগামীকাল চলে যাবে, তবুও শুনছে না। সে যাবে। জ্যাকসন বিরক্ত হলো অনেক। আজকে দিনটা তার থাকার প্রয়োজন ছিল। দেখে তো মনের কথা জানানোই হলো না, তবে সে আজকে সুযোগটা হাতছাড়া করলো না। সময় সুযোগ বুঝে ডেকে ডেকে নিয়ে জানালো তার মনের অনুভূতি। তাড়াহুড়ো করে সে সাথে সাথে উত্তর চাইলো না, জানিয়ে গেল ফোনে যেন তার উত্তর জানায়। সে অসুস্থ শরীর নিয়েও বেজায় বিরক্ত হলো জ্যাকসনের কাজে। সব ঠিকঠাক করে জেনিদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে এলো। তাদের বের করে দিয়ে অনেক আত্মীয় স্বজনরা চলে যেতে লাগলো। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে এলো। মিসেস জিনের ভাই ও ভাইয়ের ছেলে মেয়েরা চলে গেছে। গুনা তার স্বামীও যাওয়ার জন্য তৈরি হলে মিসেস জিন অনেক করে আজকে দিনটা থেকে যেতে বললে, কিন্তু তারা থাকতে নারাজ। এদিকে সবটা শুনে সুগার মুখটা শুকিয়ে গেল। জিমিন কোথায় তবে? আশেপাশে খুঁজলো, কোথাও জিমিন নেই। রাত হয়ে গেছে, তবু জিমিনের বাবা মা থাকবে না। যখন যাওয়ার সময় হলো তখন জিমিনকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও জিমিন নেই। জাঙ্কুকও কোথাও পেল না। তেসো সকলেই তো এখানে, তবে সে কোথায়? সুগার দিকে তাকালে সুগাও ইশারায় জানালো সে জানে না। ইউনো লিসা এখনো যায়নি। লিসাও জানালো অনেকক্ষণে দেখেনি। কথাটা শুনে সকলের মনে ভয় ঢুকে গেল। সুগা দিশাহারা হয়ে উঠলো। ঘরে ঘরে খুঁজেও পেল না কেউ। গেল কোথায় মেয়েটা? সকলের মুখে একটাই কথা, জিমিন কোথায়? সকলে খোঁজাখুঁজির পরেও যখন জিমিনকে কেউ পাচ্ছে না, তখন সকলে চিন্তায় পড়ে গেল। জলজান্ত একটা মেয়ে কোথায় গেল? কোনো বিপদ হলো না তো? হাজারো খারাপ চিন্তা মাথায় এসে বাড়ি খেতে লাগলো। জিমিনের বাবা মা চিন্তায় স্ট্রোক করার মতো হয়ে যাচ্ছে। চ্যানোয়েল বোনের জন্য দিশাহারা হয়ে উঠেছে। সকলের চিন্তার মাঝে সুগার চিন্তায় ডুবে গেছে। বুকের বাপাসে চিনচিন করছে, ভারী হয়ে আসছে। মেয়েটা গেল কোথায়? এই কয়েকদিন এসে বুঝে গেছে ওই মেয়েটাকে তার ভবিষ্যতের জন্য লাগবে। এখন তার নিখোঁজে সে মরিয়া হয়ে উঠেছে। জাঙ্কুক সব লক্ষ্য করছে। হঠাৎই কি মনে করে যেন সুগার সোফা থেকে উঠে এক দৌড়ে ছাদের দিকে গেল। সকলে দেখলো, পাতা দিল না, কারণ সকলে জিমিনকে নিয়ে চিন্তায় ব্যস্ত। কিন্তু জাঙ্কুক বোধহয় আজ করতে পারলো। এটা তো তার মাথায় আসেনি, ছাদেও তো থাকতে পারে, সেখানে তো খোঁজাই হয়নি। সুগা জান হাতে করে আল্লাহকে ডাকতে ডাকতে ছাদের সিঁড়ি অতিক্রম করছে। মনে তার একটা কথাই আওড়াচ্ছে, আল্লাহ জিমিন যেন ছাদে থাকে, ওখানে যেন ওকে পাওয়া যায়। বহু কষ্টে ছাদের সিঁড়িগুলো অতিক্রম করে দরজা খুলে ছাদে পা রাখলো। ঠিক তখনই একটা মেয়ের কান্নার আওয়াজ কানে এসে বাড়ি দিতে লাগলো। সেই কান্নার আওয়াজ ধরে সুগা এগিয়ে গেল। তার ভিতরও ভেঙে আসছে। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য পা যেন চলা বন্ধ করে দিতে চাইছে। বহু কষ্টে ধীর পায়ে পানির ট্যাঙ্কের সাইডে গেল, কারণ কান্নাটা সেই সাইড থেকেই আসছে। গিয়ে দেখলো একটা মেয়ে মাথা হাঁটুর সাথে ঠেকিয়ে কেঁপে কেঁপে উঠে ফুপিয়ে কাছে। জ্যোৎস্নার আলো ছাদের লাইটিং এর আলোয় সুগা স্পষ্ট দেখলো এটা আর কেউ না, এতক্ষণ যাকে সে আশা করছিল সে কাঙ্ক্ষিত মেয়ে। ট্যাঙ্কির পাশে বসে ফুপিয়ে কাছে। সুগার বুকে মোচড় দিয়ে উঠলো, মুখটা ভারী হয়ে এলো, তার ভিতরটাও জড়িয়ে এলো, জ্বলে যাচ্ছে। এইটুকু মেয়ের জন্য তারও আবেগে ভাসাতে ইচ্ছে করছে। মেয়েটা তার মাঝে যে আস্তে পিছে জেকে বসেছে সে ভালোভাবে বুঝতে পারলো। ভালোবাসা কি এটা, নাকি এই বয়সে তাকে আবেগে পাগল বানিয়ে দিল? এখনো কি আবেগে কিছু করার মতো বয়স আছে? একদম নেই, সব বাস্তবতা। আর যাই হোক, এই মেয়েটা নারী নক্ষত্রে মিশে গেছে, সারা জীবনের জন্য একেই লাগবে। হ্যাঁ, ভালোবেসে ফেলেছে সে, আর কিছু ভাবতে পারলো না। কোন রকম ফোন প্যান্টের পকেট থেকে বের করে জাঙ্কুকে ছোট করে একটা মেসেজ করলো, ও ছাদে, আমি নিয়ে আসছি, ওদিকে ম্যানেজ কর। তারপর কোন রকম ফোন আগের জায়গায় রেখে এক নিঃশ্বাসে গিয়ে জিমিনের সামনে বসে পড়লো হাঁটু মুড়িয়ে। জিমিন টের পায়নি এখনো যে তার স্বামী কেউ বসেছে। সুগার চোখ মুখের অবস্থা অসহায়,
বিরস বদনে নির্লিপ্ত কণ্ঠে ডাকলো, জিমিন। ডাক শুনে চমকে উঠলো জিমিন। কান্না থামিয়ে ধীরে মুখ তুলে সামনে সুগাকে দেখতে পেল। চোখ মুখ ফুলে গেছে, দেখলো তা সুগা। জিমিন মলিন চোখে চাইলো, চারিদিকে একবার নজর দিল। রাত হয়ে গেছে, এতক্ষণ ধরে সে এখানে? জান তো বেরি করে দিয়েছিলে, কখন এসেছে এখানে? সবার কি অবস্থা করেছে জানো? জিমিন চুপ করে রইল। সুগা আবার প্রশ্ন করলো, কাঁদছিলে কেন? জিমিন তবুও চুপ, মাথা তার নিচে ঝোঁকানো। সুগা এবার কঠিন স্বরে বলল, এখানে একা বসে কাঁদছিলে কেন? জিমিন এবার নড়ে উঠলো, মাথা তুলে তাকালো সুগার পানে, চোখে চোখ রাখলো। এই লোকটার জন্যই তো কাঁদছিল সে। সে তাকে গ্রহণ করেনি, 2টা বছরের আবেগ পায়ে ঠেলে দিয়েছে। আর সে চলে যাবে মা বলেছে তাকে, কিন্তু মনটা চাইছে না যেতে। আরো কিছুদিন থাকতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে এই লোকটাকে। সে না মানুষ, তার অনুভূতি আবেগ তো আর মিথ্যা না। তারপর হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় এলো, আচ্ছা সে কি এতটাই ছোট যার কারণে তাকে গ্রহণ করা যায় না? তাদের গ্রামে তো তার থেকে অল্প বয়সের মেয়েদের বিয়ে দিয়ে দেয়। তবে সামনে থাকা লোকটা কেন তাকে গ্রহণ করলো না? নাকি সে দেখতে এতটাই বাজে? বাড়ি চলে যাব, আম্মু বলেছে আজ চলে যাবে, আমাকে রাখবে না। সুগা জিমিনের আধা কথার পুরো মানেটা বুঝে নিল সে বাড়ি না যেতে চাওয়ার কারণ এবং কান্নার আসল কারণ। মেয়েটার বাচ্চা মতে মনে মনে আনন্দ পেল। ছোট হলেও মনে ভালোবাসতে জানে মেয়েটা, ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল। সুগা জিমিনের সামনে হাঁটু মুড়ে বসা অবস্থাতেই কিছুটা ঝুঁকলো ওর দিকে। বয়স কত তোমার? হ্যাঁ, বয়স কত তোমার? 16। ইচ্ছে পাকা মেয়ে। আমি ইচ্ছে পাকা মেয়ে না, আমার বয়স কিছুদিন পর 17 হবে। হ্যাঁ, তুমি তো পাকা বুড়ি, ইচ্ছে পাকা হবে কেন? জিমিন হতবাক মুখে চেয়ে রইল। পাকা বুড়ি সে? মাত্র 16 বছরের মেয়েকে পাকা বুড়ি বলছে? জিমিন সুগার থেকে ডাগর চোখ জোড়া নামিয়ে নিচে তাকালো, মলিন মুখে প্রাণহীন কণ্ঠে বলল, মাত্র 16 বছর। আব্বু বলেছে 18 পূর্ণ হয়ে গেলে বিয়ে দিয়ে দিবে। এখনো 2 বছর অপেক্ষা করতে হবে তাহলে? এই মেয়ে মেরে ছাড়বে। কি বলছেন? কিসের অপেক্ষা করবে? জিমিনের প্রশ্নে সুগা জিমিনের দিকে একটু ঝুঁকে এলো, মুখের সামনে মুখ, একে অপরের উষ্ণ নিঃশ্বাস মুখে মুখে বাড়ি খাচ্ছে। জিমিন ভয় পেয়ে গেল, ভরকে গেল অনেকটা। কিছু বলতে যাবে তখনই সুগা বলল, বিয়ে মানে কি বোঝো তুমি? বুঝি, ইচ্ছে পাকা মেয়ে। এত কিছু যখন বোঝো, আমার কথার মানেও নিশ্চয় বুঝবে। খেয়ে দিয়ে মোটা হও মেয়ে, এই শরীর আমার পোষাবে না। তোলন নাই ওজন শরীরে, কোলে তুললে মোমেন নাই উনিয়ে পড়ো। জিমিন তা শুনে শিউরে তো উঠলোই, সাথে হতভম্ব হতবাক বাকরুদ্ধ হয়ে গেল। চোখ বড় বড় করে শুনে তাকালো, কারণ সুগার মুখ এখনো জিমিনের কানের কাছে। সে কি লজ্জা পাবে নাকি খুশি হবে? কোনটা করলে এখন সঠিক হবে তা বুঝে আসছে না তার। শরীর কাঁপছে, ভেতরে সব কাঁপছে। সে ছোট, তবে কি এতই ছোট যে সামান্য কথার মানে ধরতে পারবে না? আপডেট যুগ, সেখানে কিছুই অসম্ভব নয়। সুগা এবার মুখ সরিয়ে এনে জিমিনের দিকে তাকালো, কান্না ভেজা ডাগর চোখগুলোতে নজরবন্দি করলো। জিমিন লজ্জা পেয়ে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। তারপর কি হলো কে জানে, শব্দ করে কেঁদে দিল। সুগা দেখলো তা, দেখেই যাচ্ছে, কোনো সান্ত্বনা বাণীও দিল না। 2 হাত তুলে চোখ মুছিয়ে দিতে দিতে বলল, 2 বছর অপেক্ষা করাবে মেয়ে, তার সাথে তোলা রইল। আমাকে ওয়েটিং নাম্বার রাখলে তো সুদে আসলে পুষিয়ে নিব। আর হ্যাঁ, পড়াশোনা মন দিয়ে করবে, এমন উড়নচণ্ডী ভবঘুরে সভা বন্ধ করবে। শান্ত হয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট দেখাবে আমাকে, নয়তো বিয়ে কিন্তু ক্যান্সেল করব বলে রাখলাম। না, আমি পড়বো, ভালো রেজাল্ট করব, আর ঘুরে বেড়াবো না। হ্যাঁ, আর কোনো ড্রামা সিরিয়ালও দেখবা না, ওগুলো দেখে আমার উপর অ্যাপ্লাই করতে আসবা না, এমনকি অন্যের উপরও না। ওকে, মনে থাকবে? আচ্ছা, মনে থাকবে। আমি রোজ একবার করে ফোন করব, সব খবর কিন্তু নেব। কোনো এদিক ওদিক হলে বিয়ে ক্যান্সেল হবে না। এদিক ওদিক সব সময় মতো করব। আমি সব করব, সব কথা মানব, মন দিয়ে পড়ব। শুধু আপনি আমাকে বেশি ভালোবাসবেন তো? আমার কিন্তু বেশি ভালোবাসা চাই, অল্প ভালোবাসায় পোষাবে না এই জিমিনের। বাসবো, অনেক ভালোবাসবো, তোমার প্রতি পাগল হব। জিমিন আনন্দে আটখানা হয়ে গেল, দাঁত বের করে হেসে দিল। সুগাতা দেখলো, মন দিয়ে দেখলো, চাঁদ বরণ মায়াবী মুখখানায় চাঁদের আলোয় এক টুকরো হাসির ঝিলিক হৃদয়ের গহীনে গিয়ে লাগলো তার। প্রগাঢ় দৃষ্টিতে চেয়ে রইল। এই এক টুকরো ছোট মেয়ে তার হৃদয় নাড়াতে সক্ষম হলো। তবে আমার খুব আনন্দ লাগছে, বিশ্বাস হচ্ছে না আপনি রাজি হয়ে গিয়েছে।
করো তবে আনন্দ। তবে এখন ওঠো, নিচে যেতে হবে। সকলকে তো হাঁটাটা করিয়ে দিয়েছিলে, খুঁজতে খুঁজতে হয়রান সব। আর এই বান্দা কিনা ছাদে এসে বিরহে নাকের পানি চোখের পানি এক করছিল। ঢঙের বিরহ দেখলে আর বাঁচি না। চলেন এখন, ওঠে বলে জিমিনের হাত ধরে উঠতে নিল, কিন্তু জিমি শক্ত হয়ে বসে রইল। সুগা পিছন ঘুরে ভ্রুকুচকে তাকালো। একটা আবদার করব। কি? আমাকে জড়িয়ে ধরবেন একটু? সুগার আরো ভ্রুকুচকে গেল। একটু আগে এই মেয়েকে বলা হলো কোনো ড্রামা সিরিয়াল তার উপর অ্যাপ্লাই না করতে, আর দেখো এই মেয়ে এখনই শুরু হয়ে গেছে। অল্প করে ধরলেই হবে, বেশি ধরতে হবে না। আর আবদার করব না, ড্রামা সিরিয়ালও অ্যাপ্লাই করব না, চলেই তো যাবো। সুগার তা শুনে কেন জানি বুকের মধ্যে ভারী হয়ে শূন্য হয়ে যেতে লাগলো। এই এক সপ্তাহে এই মেয়েটা অভ্যাস হয়ে উঠলো নাকি? সুগার কিছু ভাবলো না, জিমিনকে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, শক্ত করে জড়িয়ে ধরলো। কিছু কিছু সময় অন্যের সাথে আবেগে গা ভাসালে খুব বেশি ক্ষতি হয় না, একটু আধটু প্রশ্রয় দেওয়াই যায়। একটু আবেগে ভাসলে ক্ষতি কি? আব্বুকে বলেন না আমি আর যাবো না, আমার যেতে ইচ্ছে করছে না আজ। আপনার সাথে থেকে আমার মন ভরেনি। সুগা তা শুনে ভাবলো সকলে তো কত করেই বললো, শুনলেন না ওনারা। ভেবে একটা সিদ্ধান্ত নিল। এরপর জড়িয়ে রেখে জিমিনের কানের পিঠে চুলের উপরে ঠোঁট ছুঁয়ে আলতো করে একটা চুমু দিল। তারপর জিমিনকে ছেড়ে বলল, চলো। জিমিন আর কথা না বাড়িয়ে সুগার ধরে রাখা হাতটা আরো শক্ত করে ধরে হাঁটা ধরলো নিচের উদ্দেশ্যে। নিচে সকলকে শান্ত করেছে জাঙ্কুক, বলেছে জিমিন একটু পর আসবে। এই আসবেটা আর আসতে হচ্ছে না, তারা বসার ঘরে বসে অপেক্ষা করছে। সকলে উপস্থিত সেখানে। এর মাঝে জাঙ্কুক মাকে ডেকে নিয়ে আলাদা একটা ঘরে গেছে। এখানে কি হচ্ছে কেউ বুঝছেই না, কারণ দেয়ার জাঙ্কুক ছাড়া তো কেউ জানেও না। এরই মাঝে উপর থেকে সুগার হাত ধরে জিমিন নেমে এলো ধীর পায়ে। জিমিনের মুখের অবস্থা বেহাল, চারিদিকে লাইটের আলোতে স্পষ্ট সকলের নজরে এলো। তার থেকে বেশি নজরে দেখলো সুগার ধরে রাখা জিমিনের হাত। জাঙ্কুক আর মিসেস জিন বাদে সকলের ভ্রু কুঞ্চিত হয়ে গেল। সকলে একবার সুগার ধরে রাখা জিমিনের হাতের দিকে তাকাচ্ছে, তো একবার তাদের মুখের দিকে তাকাচ্ছে। সুগার জিমিনের হাত ধরে আরো দু কদম এগিয়ে এলো। জিমিন কারো দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তার যেমন ভয় করছে তেমন লজ্জাও লাগছে। সুগার সকলকে একবার করে দেখে নিল, তার ভাবভঙ্গি একদম সোজা সাপটা। জাঙ্কুকের দিকে তাকাতেই সে আশ্বাস দিল চোখের ইশারায়। সোফায় বসে মিটি মিটি হাসছে। আরো একটা বিয়ে তবে খেতে চললো। খালু খালামণি, আপনাদের মেয়েকে আমাদের বাড়িতে আমার বউরূপে আনতে চায়। সুগার কথায় সেখানে ছোটখাটো একটা বাজ পড়লো। জিমিনের বাবা মা তো হতবুদ্ধি হয়ে গেছে। সকলে বিস্ময়ে কি কর্তব্য বিমূঢ়, হা করে শুধু আদরে দুজনকে দেখছে। এটা কি করে সম্ভব? মিস্টার নামজন মিস্টার বুগাম মিসেস রোজ ছেলের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। শান্ত শিষ্ট ছেলে গুরুজনদের সামনে কি বলে।